দর্শক, আমরা ভূমিকা দীর্ঘায়িত করি না, শুরুতে অনুরোধ করি আমাদের আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে এগিয়ে দিবেন। ফরিদ ভাই, আপনার কাছে খুব সংক্ষেপে এই বিষয়টা একটু জানি যে ভারত ভাঙ্গার ষড়যন্ত্রে বাংলাদেশের ঝুঁকি কতখানি, মানে আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ভারতকে যদি ওই ধরনের ওই যে পূর্ব তিমুরের মতো এইখানে বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের কিছু অংশ নিয়ে একটা রাষ্ট্র গঠনের কথা শোনা যাচ্ছে অনেকদিন থেকে। এর আগে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছিলেন যে এই ধরনের একটা প্রস্তাব আছে। হ্যাঁ, এটা এটা হয়তো ভারত কতখানি আমলে নিয়েছে আমরা জানি না। এখন ভারত হাতে নাতে অনেকগুলো প্রুফ পেয়ে গেছে। এখন প্রশ্ন হলো, যদি তারা এই ধরনের পদক্ষেপ নেয়, সেটা হয়তো সুদূর প্রসারী, বহু বছর থেকে এই পরিকল্পনা চলছে। এখানে বাংলাদেশ কতটা ঝুঁকির মধ্যে পড়তে পারে এই পরিকল্পনায়? ফরিদ ভাই, সংক্ষেপে যদি এই বিষয়ে একটু আলোচনা করেন। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে যদি কেউ খ্রিস্টান রাষ্ট্র বানায় তাহলে বাংলাদেশ কতটুকু ঝুঁকিপূর্ণ। যদি সত্যি সত্যি ভারত ভেঙে খ্রিস্টান রাষ্ট্র বানিয়ে ফেলে, বাংলাদেশের ঝুঁকি 100%, 1% কম না বরং বেশি। প্রথমত আমাদের পাহাড়ি অঞ্চল চলে যাবে, ঠেকাইতে পারবেন না আপনি। যে এতদিন গল্প করেছে না যে ভারত যুদ্ধের ভয় দেখাইলো, ভারত যুদ্ধের ভয় দেখায় কিন্তু বার্মা ঢুকে পড়েছে, ভায়া চায়না, মানে চায়না ঢুকে পড়েছে, ভায়া 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 বার্মা, আর এদিক দিয়ে আমেরিকা ঢুকে এসেছে ভায়া ইউনুস। তো ভারত যুদ্ধের ভয় এটা ছিল যে যুদ্ধের ভয়, এটা বুঝতে পারছেন তো? ভারত যুদ্ধ সামনে দেখান, এই যে আসলো আসলো, এই যে আমজনতার মাসুদ আলম সাহেব আসলো, মাসুদ আলম সাহেব আসলো, কিন্তু আসতেছে রফিক সাহেব, ভুইয়া সাহেব আসতেছে। আমাকে ব্যস্ত রাখা হলো, মাসুদ সাহেব আসতেছে, মাসুদ আলম, কিন্তু চলে আসলো রফিক ভুইয়া। ঠিক বাংলাদেশে তাই ঘটেছে। তেমনি বাংলাদেশ যদি কোনো কারণে ভারতের একটি অংশ, বার্মার একটি অংশ নিয়ে নেয় কেউ, ভারতের অংশ যদি যারা নিয়ে নিতে পারবে, তাদের কাছে কি বাংলাদেশ খুব বেশি কিছু? অর্থাৎ আপনি যদি অজগর সাপই কিলে খেতে পারেন, তাহলে আমরা তো ধরাসা, আমরা তো তার কাছে কিছুই না। যে শক্তি ভারত ভাঙতে চায় তাদের কাছে বাংলাদেশ তো শক্তির মধ্যেই পড়ে না। আর এটা তো নেওয়া কোনো প্রথমে তো আমাদের চিটাগাং চলে যাবে, আপনারা রাখতেই পারবেন না। ভারত যদি চলে যায় তারা বসে থাকবে, সব নিয়ে নিবে। আমরা দুই দিক থেকে ঝুঁকি থাকবো, দুই দিক না, সব দিক থেকে। চীনের কাছে বলির পাঠা হবো, ভারতের কাছে বলির পাঠা হবো, আমেরিকার কাছে বলির পাঠা হবো। মানে বাংলাদেশ 3 ভাবে বলির পাঠা হবে, মানে আমাদের কোনো চান্সই নাই বলির পাঠা না হওয়া ছাড়া। মানে এর কোনো বিকল্প আর নাই। মানে একটা দেশের কারণে বলির পাঠা হলে একটা কথা, আমরা 3টা দেশের কারণে বলির পাঠা হবো। ভারত তার নিজের নিরাপত্তার জন্য বাংলাদেশ দখল করবে, কারণ ভারতের এখনো সামরিক চুক্তি আমাদের রয়েছে। যদি তার রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু করা হয়, তারা সরাসরি সেনা পাঠাতে পারবে, চুক্তি এখনো বলবৎ, কোন সরকার বন্ধ করে। আর এটা চুক্তি লাগবে কেন? কোন ছোট দেশ তো দূরের কথা, বড় দেশে যদি আপনাকে আপনাকে ঘেরাও করতে আসে, আপনি বসে থাকবেন? ভারত একটা শক্তিশালী দেশ। ভারত যখন মনে করবে বাংলাদেশ, শুনেন, শুধুমাত্র 10টা অস্ত্র আনার জন্যই আপনার তারেক রহমানের 17 বছর ক্ষমতার বাইরে থাকতে হয়েছে, 10টা অস্ত্র আনার জন্য। আর যদি বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ব্যবহার হয়, তাহলে কি করবে এখন বুঝে নেন, সোজা হিসাব। যেখানে কেউ গন্ধায় থাকতে পারবে না, এই দেশটাই থাকবে না। আমাদের এই দেশটাকেই আমাদের দেশে অস্তিত্ব থাকবে না। কারণ গরিবের বউ গরিবের সুন্দর বউ সকলের ভাবি হয়ে যাবে তখন বাংলাদেশ। আমরা টিকে রাখতে, আমরা না ভারতের সামনে টিকবো, না আমেরিকার সামনে টিকবো, না চাইনার সামনে টিকবো। আমাদের কোনো অস্তিত্ব থাকবে? আমরা এই 3 দেশের উপর নির্ভরশীল, আর ভারতের উপর সবচেয়ে বেশি নির্ভরশীল। ভারত যদি ভাঙতে না পারে, তাহলে তখন ভারত ভাঙতে পারলেও আমাদের বাংলাদেশ অস্তিত্ব থাকবে না, ভারত ভাঙলে তো আমাদের অস্তিত্ব থাকবে না। কারণ যারা ভারত ভাঙবে তারা বাংলাদেশকে আরামে থাকতে দিবে? যে এখন এত মাদ্রাসা হয়েছে, শোনেন, বাংলাদেশে যখন মাদ্রাসা এত বাড়তেছে ব্যাঙ্গের ছাতার মতো, তখন আমার সেই 90 দশকের পাকিস্তানের কথা মনে হয়। পাকিস্তানেও কিন্তু ওই দেশটা ধ্বংস হওয়ার আগে, ওইখানে যুদ্ধ হওয়ার আগে প্রচুর মাদ্রাসা পয়দা করা হয়েছে, প্রচুর মাদ্রাসার বীজ বপন করা হয়েছিল, যেটা বাংলাদেশে অলরেডি বপন করা শেষ, ভারতেও কিছু কিছু হচ্ছে। তো এইখানে যুদ্ধটা হবে, এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এই অঞ্চলে একটা ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে। এই অঞ্চলে একটা যুদ্ধ অনিবার্য হয়ে উঠতেছে। কিন্তু এই যুদ্ধে কে টিকবে, কে হারবে, সেটা পরের প্রশ্ন। আমরা যেই যুদ্ধে জিতুক, অর্থাৎ আমরা যদি জিতি তাহলে হারবো, আর হারলে আমরা ধ্বংস হয়ে যাবো। আমাদের কোনো উপায় নাই এই যুদ্ধ থেকে বেরোয় আসা, কোনো উপায় নেই। আমরা শিল পাটার ডলাডলি না, আমরা 3টা শিল পাটার পাল্লায় পড়বো, ভারত, চায়না এবং আমেরিকা। এদের ডলাডলিতে আমরা ধ্বংস হয়ে যাবো। আর নিজেরা তো এক পক্ষ থাকবোই, কারণ আমাদের তো জজবা বেশি, আমাদের এই জজবা নিয়ে অনেকেই খেলবে। তখন এই দেশটা, বাংলাদেশ অস্তিত্ব, আপনি যেটা আমাকে প্রশ্ন করলেন যে ভারত যদি ভাঙতে চায় কেউ, বাংলাদেশের ঝুঁকি কত,
আর ভাই বার্মা থেকে শুধু লাথি দিয়ে কিছু অশিক্ষিত মুসলমান সন্ত্রাসী মুসলমানদের রোহিঙ্গা নামের সন্ত্রাসী মুসলমানদের লাথি দিয়ে বের করে দিয়েছে। তাতেই তো আমাদের বাংলাদেশের অস্তিত্ব ঝুঁকির মধ্যে পড়েছে। আমাদের 70,000 মানুষকে পাসপোর্ট, পৃথিবীতে কোন দেশের কথা শুনেছেন অন্য দেশের নাগরিক আরেক দেশের কথা পাসপোর্ট দেয়? এটা হয় কোনোদিন? আরে ভাই বাংলাদেশের 1 গ্যালন তেল আনতে গেলে আপনাকে যাইতে হয় আমেরিকার কাছে, রোহিঙ্গাদের পাসপোর্ট দিতে হয় সৌদি আরবের কথায়। তার মানে আমাদের তো দেশের কোনো অস্তিত্বই নাই। মানে এটা আমাদের সারাদিন ভারতের জুজুর ভয় দেখায়, কিন্তু সৌদি আরব এক ভেসকে দিলে আমাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, আমেরিকা আরেক ভেসকে দিলে আমাদের ডায়রিয়া শুরু হয়ে যায়। কিন্তু ভারত যেদিন ভেসকে দিবে আমাদের, সেদিন কিন্তু বাংলাদেশ নামে কিছু থাকবে না। আমাদের বাংলাদেশের যদি কোন রকম ভারতের কিছু হয়, বাংলাদেশ 100% ঝুঁকির উপরে রয়েছে। এটা হলো আপনার প্রশ্নের উত্তর। হ্যাঁ, ফরিদ ভাই একটা কমেন্ট আছে একজন ভারতীয় দর্শকের, তিনি বলছেন ফরিদ ভাই বলছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিজেপি আসবে না, মে মাসের 4 তারিখ রেজাল্ট বেরোবে আর বিজেপি গভর্নমেন্টে হবে 100%-এর কি বললো চর, এই ধরনের আর কি। যাই হোক, তারপরে আরো অনেক কথা আছে। এই কমেন্টার কি কোনো জবাব দিবেন? আমি পরেটুকু পড়তে পারি না, যেটুকু আপনি পড়লেন এই ব্যাপারে আমি 3 বছর আগে লিখে রাখছি যে ক্ষমতায় এই মমতা ব্যানার্জি আসবে, যাকে আমি মমতা বেগম বলি। আমি কিন্তু চাই না তিনি ক্ষমতায় আসুক, আমি চাই ক্ষমতার পরিবর্তন হোক, কিন্তু ওই মমতাই আসবে। উনি হয়তো লিখেছেন তার 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 হিসাব, তার মতে। আমার তো একটা অ্যাসেসমেন্ট আছে, আমি আমার মতো বলেছি। তবে এ পর্যন্ত আমার ক্ষমতার ব্যাপারে কারো ভুল হয়নি। আমি বলেছিলাম ট্রাম্প ক্ষমতায় আসবে। তিনি বলেছেন, তিনি আবার এটাও বলেছেন যে তিনি দীর্ঘদিন থেকে বিজেপির অ্যাক্টিভ মেম্বার, 25 ইয়ার্স বিজেপি পার্টি অ্যাক্টিভ মেম্বার উনি। ওনার দলের প্রতি আবেগ তো 100%। আমি তার আবেগের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করতে, আমিও চাই এই মমতা ব্যানার্জি ফেল করুক, কিন্তু আমার যে অ্যাসেসমেন্ট, আমার কাছে যে ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনে ক্ষমতায় আসবে না বিজেপি ক্ষমতায় আসবে না। আমিও চাই বিজেপি ক্ষমতায় আসুক, অথবা বামপন্থীরা ক্ষমতায় আসুক। আমি চাই এইখানে হয় বামপন্থীরা ক্ষমতায় আসুক, না বিজেপি। আপনি বিশ্বাস করেন, মমতা কিন্তু বিজেপি এলেই বরং আমি খুশি হব, কারণ এদের সবার শাসন দেখেছে। সব নায়ক নায়িকার সিনেমা দেখার শেষ পশ্চিমবঙ্গে, একটু বিজেপির সিনেমা দেখেছে। তবে বিজেপি ক্ষমতায় আসলেই বরং পশ্চিমবঙ্গের অনেক অর্থনৈতিক উন্নয়ন ঘটবে, এমনকি মুসলমানের উন্নয়ন হবে। এটা আপনি লিখে রাখতে পারেন। যদি আসে 1%, আমি 5%, মানে আমি 95% মমতায় আসতেছে, 5% আমি তার সাথে একমত, যিনি এই দাবিটা করেছেন তার সাথে আমি 5%। এটা আমি এখন না, আমি আগে লিখে রেখেছি যে এটা ক্ষমতায় আসবে মমতা ব্যানার্জি। এটা কেন জানেন? তাও একটু অন্যকে বলবেন তাহলে কিভাবে। এখানে এটা কোনো রকেট সায়েন্স না আমার হিসেবে। কারণ পশ্চিমবঙ্গে বিজেপি ভার্সেস অল, সমস্যাটা দেখছেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা যে বিজেপি ভার্সেস অল। কেউ চাচ্ছে না, মানে বিজেপিরাই শুধু বিজেপি ক্ষমতায় আসুক চায়। ওখানে কংগ্রেস তার বিরুদ্ধে, কমিউনিস্ট পার্টি তার বিরুদ্ধে, তারপর তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে, ভারতের যত চ্যাটার্জি যত সিংকুবাম আছে সব বিরুদ্ধে। সিংকুবামেরা কি করবে জানেন? যখন দেখবে বিজেপিকে ঠেকানো যাবে না, তখন মমতা ব্যানার্জিকে ভোট দেবে। এটা তো তারা বুঝে নাই। এটা তো আর বাংলাদেশ না জোর করে নিবে, জোর করে তার নিতে পারবে না। বিজেপি সরকার তখন সিল মেরে নিতে পারবে না। এরা সব এক হয়ে যাবে। পশ্চিমবঙ্গের সম্পর্কে আমারও কিছু ধারণা আছে, আমি সেই জন্য বলেছি এখানে সবাই এক হয়ে গেছে। তার চেয়ে বড় কথা যে ওই যে মার্কিন, তারাই তো চাচ্ছে যে তারা ক্ষমতায় থাক। মমতা ব্যানার্জি হচ্ছে মার্কিন পাপেট।